সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম রাজনীতি এখন। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব কাজী সিরাজ, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। নিহত সংসদ সদস্য লিটনের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর দাবি, হত্যায় জড়িত সন্দেহে আরও 14 জন আটক। গাইবান্ধায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মদদে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ, 3 বছরে 22 জন খুন, বিচারহীনতার সংস্কৃতিকে দুষছেন স্থানীয়রা। গুপ্ত হত্যা চালিয়ে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, মন্তব্য আওয়ামী লীগের। জঙ্গি দমনের নামে বিরোধীদের হত্যা করা হচ্ছে, অভিযোগ বিএনপির। বাংলাদেশে বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে তথ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, অমান্য করলে লাইসেন্স বাতিল সহ আইনি ব্যবস্থা। এবং নেপিয়ারে 3 ম্যাচ সিরিজের প্রথম T20-তে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। সবার অবদানে জয় পাওয়ার আশা সাকিব আল হাসানের। আমরা শিরোনামগুলো দেখলাম। ফিরোজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাই। আমাদের রাজনীতি এখন, আমরা একটা কোশ্চেন মার্ক রেখেছি যে রাজনীতি এখন কি অবস্থা। রাজনীতি নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে আলোচনা করতে হয় যে বছরের শেষ দিনটিতে যে ঘটনা ঘটল, গাইবান্ধার সংসদ সদস্য নিহত হওয়ার বিষয়টি। এ প্রসঙ্গে বলতে গিয়ে আজকে আমাদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজল রাব্বি মিয়া, উনিও গাইবান্ধার একজন সংসদ সদস্য, বলেছেন যে পুলিশ হত্যার বিচার হলে আজ লিটনকে মরতে হতো না, এবং তিনি সব এমপির জন্য গানম্যানও দাবি করেছেন। এই পুলিশ হত্যার কথা বলতে গিয়ে উনি প্রায় 4 বছর আগের যে ফেব্রুয়ারি মাসে সাইদির রায়ের পর যে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে জামাত শিবির যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই কথা বলেছেন। 4 বছর সেগুলি বিচার হয়নি। আজকে উনি বলেছেন একই অবস্থা। ওনার কথাতেই, উনি একজন ডেপুটি স্পিকার, উনি একজন সংসদ সদস্য, মানে ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি, ওনার কথা এটা উঠে এসেছে। আপনি একজন এমপি, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমাদের সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজল রাব্বি মিয়া যে কথা বলেছেন যথার্থ বলেছেন। উনি দীর্ঘদিন গাইবান্ধায় রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্র জীবনে উনি ছাত্রী করেছেন ওই গাইবান্ধাই। এই গাইবান্ধাটা সবসময় জামাতের একটি শক্তিশালী ঘাঁটি। বাংলা ভাইয়ের আসল জায়গা, বাংলা ভাইয়ের মূল জায়গা এখানে। পরবর্তীতে উনি বগুড়ায় এসেছেন। জামাতের একটি শক্তিশালী ঘাঁটি রয়ে গেছে। এবং আপনি লক্ষ্য করবেন যেটা বলেছে যে এর আগে যখন সাইদির রায় হইল, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির রায় হওয়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধার যে তাণ্ডবটা হয়েছিল, পুলিশ ফিরে আক্রমণ, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া, সবকিছু, এবং গাইবান্ধা সব থেকে বেশি হয় কিন্তু সবসময়। এবং ওই গাইবান্ধারই আরেকটা জায়গা সাগাটায় ওই যে বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দেওয়া, সবকিছু ওখানে পুড়িয়ে দিয়েছে। বিগত 5 জানুয়ারি নির্বাচনের সময় যে তাণ্ডব ওই অঞ্চলে ঘটিয়েছে, তো সেখানে তারপরে লিটন, তাকে হত্যা করা হলো আমাদের মাননীয় সংসদ সদস্য। এটা খুব অ্যালার্মিং ওই অঞ্চলের জন্য। যথার্থ বলেছে যে জনপ্রতিনিধিদের যদি নিরাপত্তা দিতে না পারে, কারণ তারা সর্বত্র বিচরণ করেন, কারো বাসায় দাওয়াত দিলে যেতে হয়, যে কোনো অনুষ্ঠান তাদের যেতে হয়, তার যদি গানমান না থাকে এবং এইভাবে যদি তাকে প্রাণ দিতে হয়, তাহলে কিন্তু একজন গানম্যান বা 2 জন গানম্যানই কি সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? তা পারে। গানম্যান থাকলে সে অবশ্যই দেখবে যে তার কাছে কে আসতেছে, কে যাইতেছে, তাকে আগেই চেক আপ করতে পারবে। হ্যাঁ, এমপি সাহেব থাকতে পারে, নিশ্চয়ই কিছু ছিল না।
উনি ওনার যে অস্ত্র ছিল সেটা অস্ত্র পুলিশ জমা নিয়ে এনেছে। তারপরে উনি একটা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে আসছেন, বসা আছেন, মোটরসাইকেলের লোক এসছে, তার ড্রয়িং রুমে ঢুকছে, তাকে গুলি করছে। এটা খুব সোজা একটা, অথচ ওই অঞ্চলটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা এলাকা। এটা উচিত হয়নি। কেন এইভাবে একজন এমপিকে নিরস্ত করলেন, কিন্তু তার নিরাপত্তার দায়িত্বটা সরকার কেন নিল না, এটা আমার কাছে স্পষ্ট না। সব থেকে বেশি তার নিরাপত্তার দায়িত্বটা নেওয়া উচিত ছিল। যখনই আপনি আমাকে নিরস্ত করে দেবেন, আমার অস্ত্রটা যে কোনো কারণে হোক আপনি নিয়ে নেবেন তুলে, আমার লাইসেন্সটা বাতিল করবেন, তখন আমি যদি বলি যে আমি কিভাবে নিরস্ত অবস্থায় চলবো, তো আমাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া সরকারের উচিত। এইটা গাফিলতি ছিল, যার জন্য তাকে এইভাবে মৃত্যুবরণ করতে হলো। তার থেকেও ট্র্যাজেডি যে দেখেন ওই অঞ্চলটা অদ্যাবধি জামাতের একটি শক্তিশালী ঘাঁটি, সেখানে কিন্তু সেই ধরনের প্রশাসন থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখেছি যে এই ইসের পরে, এই হত্যার পরে ভাষা ভাষা কেউ কখনো 18 জন গ্রেপ্তার করছে, 16 জন গ্রেপ্তার করছে, কিন্তু আসল খুনের কিন্তু ধরাছোঁয়ার বাইরে এখনো থেকে যাচ্ছে। আমি আমাদের সহকর্মী মাননীয় সংসদ সদস্য রুহির মাগফিরাত কামনা করছি, এবং আমি অবশ্যই সরকারের কাছে দাবি করবো যে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় যে কথা বলেছেন যে অবিলম্বে সমস্ত এমপির নিরাপত্তার জন্য যেখানে যার প্রয়োজন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। জি, আমি সিরাজ ভাইয়ের কাছে আছি। রাজনীতিকে যারা মানে অস্থিতিশীল করতে চায় তাদের জন্য এটা একটা মানে যেটা হয়েছে এমপি লিটনের ক্ষেত্রে, একেবারে একজন এমপিকে বাড়িতে ঢুকে গুলি করে বের হয়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া বা সাধারণের সাথে মিশে যাওয়া, ইজি টার্গেট ছিলেন সংসদ সদস্য। তো এবং আমরা দেখি যে এই গাইবান্ধাতেই আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। একটা জামাত শিবির নিয়ন্ত্রিত এলাকা, সবসময় আমরা মিডিয়াতে বলি, রিপোর্টে বলি, ইয়েতে বলি, কিন্তু এইখানে যথেষ্ট ব্যবস্থা ছিল না, এবং যার কারণে যারা এটা করতে চায় তারা এটা করার সুযোগ পেয়েছে। এটা যদি বলা হয়, আপনি কি বলবেন? ধন্যবাদ। এটা বলতে পারেন, এটা বলা যায়, বলা যাবে না তা নয়। তো এখন আমার বক্তব্য হচ্ছে, গড়ে বাংলাদেশে একটি মানবাধিকার সংস্থার রিপোর্ট হচ্ছে লিটন, অবশ্যই আমি এটাকে নিন্দা করি। একজন সংসদ সদস্য, তার নিরাপত্তার দায়িত্ব তার কেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জালমালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, রাষ্ট্রকে এই দায়িত্ব পালন করতে হবে, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। একজন এমপিরই যদি এই অবস্থা হয়, তিনি যদি নিরাপত্তা না পান, এই অবস্থায় নিষ্ঠুরভাবে খুন হন, তাহলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আজকে কোন জায়গায় আছে, এটা আমরা তো ভেবে নিতে পারি। এটার আমাদের দুর্বলতা আছে, আমাদের রাষ্ট্রের নানা ক্ষেত্রে দুর্বলতা আছে, আমাদের জনগণ, আমাদের এখানে নানা রকম প্রবণতা, সবকিছু মোকাবিলা করার মতো আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি সামর্থ্য ওই পরিমাণে নেই। কিন্তু তারপরও এটা বলে আমরা নিশ্চয়ই একজন সংসদ সদস্য খুন হবেন, গড়ে 11 জন মানুষ দৈনিক বাংলাদেশে খুন হবে, আর আমরা বলবো যে আমাদের সামর্থ্য নেই, আমাদের অক্ষমতা, এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না, যাবেও না। তা আমার ধারণা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিসর ছোট, কিন্তু গত 1.5-2 বছরে আমরা তাদের যে সক্ষমতার প্রমাণ পেয়েছি, যদি তারা ভিজিল্যান্ট থাকে, যদি তাদেরকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়া হয় যে এই কাজটি করবে, তাহলে তারা সেটা করতে পারে, করে দেখিয়েছে। গাইবান্ধার যে অঞ্চলটি, এটা তো নতুন না, এটা আমরা সবাই জানি, পত্রপত্রিকায় মিডিয়া প্রতিনিয়ত লেখা হয়েছে। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে সেখান যে তাণ্ডবগুলো হয়েছে, এটা আমরা জানি, সরকার জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, এবং বাংলাদেশের অন্যান্য জেলা থেকে ওই জেলাটার চিত্র কিন্তু ভিন্ন, এটা সবারই জানা। ভিন্ন যেহেতু চিত্র, সেখানে ভিন্ন ব্যবস্থাটা কেন এতদিন নেওয়া হয়নি, যে ওখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, এটা আওয়ামী লীগের হোক বা অন্য দলের হোক, যারা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে সোচ্চার, যারা মানবতা বিরোধী অপরাধের বিচারের ব্যাপারে সোচ্চার, বিভিন্ন সময়ে তারা তাদের কণ্ঠকে উচ্চকিত করেছে। নিশ্চয়ই তাদের জন্য সেখানে একটা বিপদ সবসময় অপেক্ষা করছে, যেহেতু প্রতিপক্ষ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের সপক্ষ শক্তি যেহেতু সেখানে অত্যন্ত শক্তিশালী এবং তারা বিভিন্নভাবে শক্তিমত্তার পরিচয় দিয়েছে, সেখানে আমার মনে হয়
একটা কঠোর ব্যবস্থা আগে থেকে নেওয়া উচিত ছিল, শুধু এমপি নন, মুক্তিযুদ্ধের সপক্ষের সাধারণ একজন কর্মী সমর্থক তারাও যাতে আঘাতপ্রাপ্ত না হয়। কিন্তু আমার মনে হয় সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা সরকার যারা ক্ষমতায় আছেন তারাও বিষয়টাকে এত সিরিয়াসলি নেন নাই, গুরুত্ব দেন নাই। তারা মনে করছেন কিছু মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত উপরের দিকের কয়েকজন লোকের ফাঁসি কার্যকর হয়ে গেছে, সবকিছু বোধহয় শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু এটা যে শেষ হয়ে যায় না, শেষ হয়ে যাওয়ার বিষয় নয়, একটা রাজনৈতিক আদর্শিক একটা বিষয়। তারা একটা আদর্শ নিয়ে লড়াই করছে। তারা এটা এখনো দেখছি যখনই তাদের বিচার হয়, ফাঁসি হয়, পাকিস্তানের রিয়েকশন আমরা দেখি। পাকিস্তান এদেরকে তাদের লোক দাবি করে, বলছে আমাদের লোক মেরে ফেলেছে, আমাদের লোকের প্রতি অন্যায় হচ্ছে। কিন্তু এরা কখনো ডিজোন করে না সেটা। তারা কোনোদিন বলে না যে জামাত ইসলামী বা অন্যরা যে পাকিস্তানের বক্তব্যের সঙ্গে আমরা একমত, আমরা পাকিস্তানের লোক নই, এটা কিন্তু তারা কখনো বলে নাই। তো এই শক্তিটি সেখানে অত্যন্ত সবল। তো সেখানে একটা আগে থেকে অন্য জায়গার চাইতে একটু বেশি নজর সরকারের রাখা উচিত ছিল, সেটা রাখলো। তার রাজনীতি যে আপনি শিরোনামের প্রথমে একটা কথা বলতে যে গত এক বছর 2016 সালে আমার মনে হয় এর আগের রাজনৈতিক অবস্থা থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। 2016 সালে দুটি প্রধান রাজনৈতিক দলের বড় সম্মেলন হচ্ছে এবং এবার তো জাতীয় পার্টির হচ্ছে তৃতীয় বৃহৎ রাজনৈতিক দলটি, তাদেরও সম্মেলন হলো এবং প্রেসিডেন্টের নির্বাচন কমিশন গঠন উপলক্ষে যে সংলাপ, এটা নিয়ে আমরা আসবো, এটা নিয়ে সংলাপ নিয়ে আমরা আসবো। আমরা প্রথমে এই বিষয়টি নিয়ে আলোচনা করে নিই। জনাব সুভাষ সিংহ রায়, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে মানে গাইবান্ধার ওই এলাকাটা অনেক সহিংসতা ঘটেছে, সেগুলোর কোনো বিচার হয়নি। আজকে ডেপুটি স্পিকার সেটাই বলেছেন যে বিচার হলে হয়তো এরকম হতো না। শুধু আমরা গাইবান্ধার কথা বলি কেন, আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন সময় সহিংসতা হয়েছে, কোনোটারই বিচার হয়নি। 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা বিশেষ করে আপনার জেলাতেই অনেক বেশি হয়েছে, গোপালগঞ্জে, কোনোটারই আমরা বিচার হতে দেখিনি। যার কারণে এগুলোর পেছনে, বিচার না হওয়ার পেছনে কি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য, যেগুলি রেখে দেওয়া, ধামাচাপা দিয়ে রাখা, যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করা? কি বলবেন আপনি? না, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এবং সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এতক্ষণ এই বিষয়ের উপরে যে বাক বিস্তার করেছেন তা মোটামুটি স্পষ্ট হয়েছে। রাজনীতির আপনার এই প্রথম পর্বের প্রশ্নটির উত্তরটা পাওয়া গেছে। জর্জ বার্নার্ড শর একটা বিখ্যাত উক্তি আমরা কিন্তু প্রায় যখন বলি তখন কিন্তু বলে ফেলি। সে সঙ্গত কারণে বলি যে আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেই না। ইতিহাসের শিক্ষাটা এটাই, ইতিহাস থেকে আমরা কখনো শিক্ষা নিইনি। জর্জ বার্নার্ড শর এই উক্তিটি সব ক্ষেত্রে যথার্থ, তা কিন্তু প্রতি মুহূর্তে আমরা রাজনীতির ক্ষেত্রে দেখছি। এবং দুইজনই খুব স্পষ্ট করে বলেছেন যে এই লিটন এমপি সাহেব, মাননীয় সংসদ সদস্য, তিনি টার্গেটেড কিলিং এর শিকার হয়েছেন। এ ব্যাপারে স্পষ্ট, তার দোষ ত্রুটি নিয়ে আমরা আলোচনা করতে পারবো। কেননা 1989 সালে আমার যতদূর মনে পড়ে গোলাম আজমের একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল ওই জামাত ইসলামের পক্ষ থেকে ওই এলাকায়, এবং এইটা তখন কিন্তু সে কোনো ক্ষমতায়ও না এবং সে কোনো রাজনৈতিক নেতা হিসেবে ওইভাবে আসেনি, কিন্তু এই লিটনের নেতৃত্বে এই জনসভাটি করতে পারে নাই। তারপর থেকে কিন্তু তার উপরে কিন্তু এই রুদ্ধ রোষটা রয়ে গেছে। আমরা যে কথাটা আলাপ করছিলাম যে আমরা কি এই রাজনীতির, আপনি যে প্রশ্নটি করলেন যে বিচারহীনতার সংস্কৃতির কথা বলি আমরা প্রায়, কিন্তু আমরা যত বলি তত কাজ কি করতে পেরেছি? আপনি দেখেন 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের পরে বাংলাদেশে যা ঘটেছে 2.5 বছর যাবৎ টানা, মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের এলাকার থেকে শুরু করে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে শাহাবুদ্দিন কমিশন যেটা হয়েছিল, সেই কমিশনে বিস্তারিতভাবে কিন্তু সব এসেছিল এবং 24,000 সমস্ত ঘটনার উল্লেখ করা হয়েছিল, পুঙ্খানুপুঙ্খভাবে এসেছিল, কিন্তু সেই রিপোর্ট কিন্তু বাস্তবায়ন হয়নি। এই না হওয়াতে আপনি দেখেন 5 জনের নির্বাচন কেন্দ্র করে কিছুটা ইঙ্গিত দিয়েছেন কাজী ফিরোজ রশিদ সাহেব যে সাতক্ষীরা এই অঞ্চলে এক ধরনের লাহোর করাচি ঘোষণা করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজনের নামে কবর পর্যন্ত খোঁড়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কি আমরা বিচার করতে পেরেছি? এবং যে কারণে শঙ্কা কিন্তু সব জায়গায় রয়ে যায়।
এবং না, তাদের বিচার করতে, সেটাই আপনার কাছ থেকে আসতে যাচ্ছি যে তাদের বিচার করতে বাধাটা কোথায়? তাদেরকে ধরবো না? বা মাঝে মাঝে তো আবার এটাও দেখা যায় যে জামাত শিবিরের বিভিন্ন লোকজন সরকারি দলে যোগ দিচ্ছে। না, এগুলো তো অনেক সমালোচনার বিষয়। এবং তো যখন এই লিটন সাহেবের আরেকটা গুণের কথা বলি, তিনি এমপি থাকা অবস্থায় ওই এলাকায় কোন জামাত শিবিরের লোক আওয়ামী লীগে যোগ দেয়নি। অনেকগুলো কারণ আছে, এই কারণগুলো অনেক ব্যাখ্যা আমরা করতে পারবো এবং পক্ষে বিপক্ষে অনেক কথা আসতে পারে। এই যে মানে তাকে যেটা কাজী ফজল সাহেব খুব স্পষ্ট করে উল্লেখ করলেন, তাকে যে লাইসেন্সটা নিয়ে নেওয়া হলো, তাকে যে পিস্তলটা নিয়ে নেওয়া হলো, তারপরে তো যে আরো প্রোটেকশনের জায়গাটা আরো বাড়ানো উচিত ছিল। একজন নির্বাচিত সংসদ সদস্য এরকম একটি ভালনারেবল পজিশনে তিনি অবস্থান করছেন, আমরা কিন্তু দেখি নাই বলে কিন্তু তারা কিন্তু এই সুযোগটা খুঁজেছে, সুযোগটা ঠিকই নিয়ে নিয়েছে। মানে সারা দেশে যখন জঙ্গি বিরোধী অভিযান চলছে, পুলিশ যখন জঙ্গি বিরোধী অভিযানের সাফল্য দাবি করছে, তখন মানে এটার ইয়েটা হচ্ছে যে যদি তারাই হয়ে থাকে, সেই মানে জামাত বা জঙ্গিরাই যদি হয়ে এবং থাকে, JMB তারা যাই কথা যখন বললে যেই বিষয়টি ফাঁকা পাবে, মনে করবে যে এই বিষয়টি এখন আনঅ্যাটেন্ডেড রয়েছে, সেদিকে তখন এবং আক্রমণ আপনি করবে। দেখবেন বিষয়টি এরকম বলছেন আপনি? রাজনীতিবিদদের কিছু নিজস্ব ভুল ত্রুটি বলবো, ভুল ত্রুটি কিংবা আচরণের নানান ধরনের খলনের কারণে একজন করিতকর্মা মানুষে কিন্তু দৃষ্টিতে এমন ভাবে নিবদ্ধ হয়ে যায়, এমন ভাবে গণমাধ্যমে চলে আসে যে সে একটি নেতিবাচক ধারণা তার উপরে তৈরি হয়। এই নেতিবাচক ধারণা তৈরি করার পিছনেও কিন্তু এদেরও কিন্তু একটা মদত থাকে। এটা কিন্তু স্পষ্ট করা দরকার যে আমি কাজী ফিরোজ রশিদ সাহেবকে যখন টার্গেট করলে তাকে আগে এই প্রি মার্কেটিংটা করব। আমরা মার্কেটিং এর ভাষা বলে প্রি মার্কেটিং, তাকে নিয়ে নানান রকম প্রি মার্কেটিং করা, এইটাও কিন্তু ঘটছে কিনা। কারণ এই বাংলাদেশের এখনকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2016 সালে জঙ্গি দমনে তারা কিন্তু খুব সফলতার পরিচয় দিয়েছে। 1 জুলাই হলি আর্টিজানের ঘটনার পর শোলাকিয়ার ঈদের জামাতের যে ভয়ঙ্কর ঘটনার থেকে দেশবাসীকে বাঁচিয়েছে, বাংলাদেশকে রক্ষা করেছে, এইটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্রেডিট কিন্তু আমাদের দিতেই হবে। আপনারা দিয়েছেন, গণমাধ্যমও তার প্রচার করেছেন। কিন্তু এইটা যে ধারাবাহিকতা, এইটাকে সব জায়গায় বিস্তৃত করা এবং সব জায়গায় সেই জায়গাটা তৈরি করা, শক্ত অবস্থান তৈরি করা, এটা কিন্তু মনে হয় এই লিটন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি যে কোথাও যেন ফাঁক ফোকর রয়ে গেছে, কোথাও যেন গলদটা রয়ে গেছে। পুলিশ হত্যারই বিচার হয় না, বিচার হয় 4 জন পুলিশ মারা গিয়েছিল। এবং এটা কিন্তু খুব মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করার পর কিংবা তার যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণা করার পরে। এই পরিস্থিতিগুলো কিন্তু অনুধাবন করে সরকার, সংশ্লিষ্ট রাজনীতিবিদ সকলেই একটি যেই ভূমিকা রাখা উচিত ছিল, সেই ভূমিকার কোনো একটা ফাঁক ফোকর রয়েছে বলে এই ঘটনাটা ঘটেছে এবং খুব দুর্বিষহ একটি ঘটনা। আসবো, একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মহিউদ্দিন খান মোহন, আমি ঢাকার উত্তর শাহজাহানপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন আমার এই বিজ্ঞ 3 আলোচকের কাছে যে সংসদ সদস্য লিটনের হত্যাকাণ্ডের পরে আজকে পত্রিকায় দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তার এই বক্তব্য আমাদের এই সম্মানিত আলোচকদের কাছে কতটা গ্রহণযোগ্য এবং একজন সংসদ সদস্যের প্রকাশ্য হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার সাক্ষ্য বহন করে কিনা, এই প্রশ্নটার উত্তর আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ফিরোজ ভাই, আপনি কি বলবেন? আমরা দেখি যে যখনই কোনো ঘটনা ঘটে, স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এটা কিছু না, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এই মানে তাহলে এটাকে কি সিরিয়াস ভাবে নেওয়া হলো না? মানে মানে এটা তো সেটাই তো মনে হয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা সাংঘাতিক বড় মাপের ঘটনা। একজন সংসদ সদস্য তার এলাকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, অতএব তার উপরে যখন হামলা হয় তখন এইটাকে যদি বিচ্ছিন্ন ঘটনা বলি বা স্বাভাবিক বা সাধারণ ঘটনা বলি, এটা ঠিক নাই। আমি মিস্টার সুভাষ সেগুর রায় যেটা বলেছেন যে এই যে তার অস্ত্রটা নিয়ে যাওয়া হলো, তার লাইসেন্স করা আর্মসটা, তারপরে পুলিশ কেন তার দিকে নজর দিল না? এটা তো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব ছিল। এই দুর্বলতাগুলো সুযোগ খুঁজতে থাকে। যারা এই কাজগুলো করে তারা অত্যন্ত, তাদের নেটওয়ার্ক শক্তিশালী
এবং তারা আপনি কি মনে করেন যে এই দুর্বলতাগুলি কি কোনোদিন খুঁজে বের করা সম্ভব হবে, না না, এটা না, আবার দুর্বলতা কোথায়? আমি কিছুদিন আপনাকে একটা আলোচনা কথা করব, বলি। কিছু গ্রেফতার হবে, তারপরে এটা আবার তা বললে চাপা পড়ে আমি যাবে? বলছি যে টার্গেট কিলিং তো এটা। জি, তাকে যে টার্গেট করেছে তারা লক্ষ্য করেছে যে উনি কি করেন, ওনার অবস্থানটা এখন কোথায়, তো ওনার কাছে অস্ত্র আছে টার্গেট কিনা। কিলিং করার সময় তো তারা পরিকল্পনা করেছে, দীর্ঘ অনেক সময়, কিছু হ্যাঁ, করেছে, হ্যাঁ। তো ওইখানকার গোয়েন্দা নেটওয়ার্ক সেটা না, ধরতে ব্যর্থ হয়েছে। একদমই টোটালি ব্যর্থ হয়েছে। জি, কারণ তারা জাস্ট মনে করছে যে লিটন সাহেব একটা মামলা আছে, তার অস্ত্রটা কোর্টের অনুমোদন ক্রমে আমরা সিজ করলাম, উনি এখন নিরস্ত অবস্থায় চলাফেরা করুক, যা ইচ্ছে করুক, যে আমাদের কোনো দায় দায়িত্ব নেই। এটা ঠিক হয়নি, ঠিক হয় নাই। এইটাকে আমরা স্বাভাবিকভাবে দেখতেছি না। আপনি দেখেন যে এখানে শেষ না, 72 সালে আমাদের মনে আছে, আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন সগুদর আলম সগির ভাই, উনি মঠবেড়ার এমপি ছিলেন তখন। ওনাকে কিন্তু গুলি করে মারা হচ্ছে থানার গেটে 72 সালে। তারপরে 75 সালে দুইজন সংসদ সদস্যকে, একজনকে জামায়াতের ঈদের জামাতে, সেটা মেহেরপুরে ঈদের জামাতে, আরেকজনকে বোধহয় জেনে দেয় এখানে, দুজনকে কিন্তু গুলি করে মারা হয়েছিল। অর্থাৎ এইগুলো কোনো সাধারণ স্বাভাবিক ঘটনা না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এগুলোকে খুব বেশি মনোযোগ সহকারে দেখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এইটির উপর মনোনিবেশ করতে হবে। আমাদের মিস্টার সুভাষ সিং যে কথা বলেছেন যে একজন এমপিকে যখন কেউ টার্গেট করে তার বিরুদ্ধে নানান রকম ওই যে মার্কেটিং করতে থাকে, এই লোকটা এইখান থেকে এই করছে, ওই করছে, সে করছে, তার কোনো ভালো দিক যে আছে এটা কেউ দেখতে চায় না, কখনো দেখতে চায় না। একটা মানুষ তো ভালো মন্দ নিয়ে মানুষ, জীবনে একটা দুর্ঘটনা আমার ঘটতে পারে, আমি একটু অন্যায় করতে পারি, আমি যে 99টা ভালো কাজ করেছি ওই একটি অন্যায় দিয়ে সব ঢেকে দিচ্ছে। আমি এখানে কাউকে সাপোর্ট করতে আসি নাই। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, আমাদের একদম ইয়াবা সম্রাট বলি, এটা বলি সেটা বলি, বদি আমাদের একজন এমপি আছেন, সে ওই ঘুষ দুর্নীতি করলে একটু চটে যায়। ইয়ং এমপি অফিসারের কথা উল্টাপাল্টা বললে চটে যায়, দুইজনের সাথে খুব খারাপ ব্যবহার করছে, তাই নিয়ে পত্রপত্রিকা যেভাবে লিখছে মনে হয় যে ইয়াবার সম্রাট বদি, আসলে তা না। আমি একদম স্পষ্ট আজকে তো এখানে বলতেছি, ওইখানে 100টা স্পটে এবার বিক্রি হয়, তার মধ্যে বদি, আর বদি হচ্ছে সংসদ সদস্য, কয়টা ধরতে পারে? এখানে তো গভর্নমেন্ট আছে, সব মেশিন আছে, তারা তো ধরতে পারেন না। হাজার হাজার নৌকা আসতেছে, এবং এখানে এই সমস্ত টেকনাফ এবং ওপারটা বার্মা যেটাকে বলা হয় মিয়ানমার, এত কাছাকাছি না, এদের সম্পর্ক ওপার, ওদের সম্পর্কে এপার, তা সমস্ত এটা দেখা হলে যে যা কিছু হচ্ছে বদি করতেছে, টার্গেট বদি। অথচ ওখানে বদি কিন্তু একমাত্র সংসদ সদস্য, এত পপুলার, আমি ব্যক্তিগতভাবে জানি, তার সাথে আমার কোনো এমনি সম্পর্ক নেই, যে সে যখন ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানকে সাপোর্ট করে, এবং দলও যদি আর কাউকে সাপোর্ট করে, বদি চেয়ারম্যান হয়ে যায়। কারণ সে তার বাসার সকালবেলা 100-200 নারী পুরুষ থাকে, অভাবী লোক, ওই রোহিঙ্গা প্রকৃতি, তারা ও তাদের সবাইকে সাহায্য সহযোগিতা করতেছে নিজের পকেটে বসে থেকে। এখনো ধনী লোক না, তার বাবাও খুব বড় ধনী লোক ছিল। তাদের ব্যবসা বার্মার সাথে, তাদের কাঠের ব্যবসা, চালের ব্যবসা, এখানে অনেক সময় বার্মিজ চাল আসতো, এইগুলো সমস্ত ব্যবসা অ্যাকচুয়ালি তারা করছে, ওই পোর্টটাই তারা নতুন আবিষ্কার করছিল। অতএব তাকে এখন করতে হবে, করে মামলা মোকদ্দমা দিয়ে এটিয়ে, তার থেকে 100 গুণ বেশি যারা করতেছে তারা দুদিকে চোখে নাই, ওই চশমা পড়বে। কারণ মোদির, সে আওয়ামী লীগ করে, সেটা রাজনৈতিক দল করে, সে সংসদ সদস্য, সব থেকে প্রভাবশালী ব্যক্তি সে। অতএব তার পিছিয়ে লাগতে পারলে আরো অনেক কায়েমি লোকের স্বার্থ হাসিল করা যায়। এইটা আমি তার কথা সাপোর্ট করে জনাব সুভাষ সিং প্রসঙ্গে বললেন একদমই, যে এইগুলো করা হচ্ছে। এখান থেকে ভয়ঙ্কর 5টা লোক আছে, নাম বলতে পারি, কিন্তু তাদের ধারে কাছে কিন্তু কেউ যাবে না, কারণ এখানে বলতে চাইলেন রাজনৈতিক দলের নেতাদের নামটাই আগে আসে এইসব ঘটনার ক্ষেত্রে, অন্যদের নামটা চাপা পড়ে যায়। ফিরোজ ভাই যেটা বলতে চাইলেন, না, এটা বটে, রাজনৈতিক দলের একটা বা একবারে সব সাফাই গাওয়ারও কোনো কিছু নাই। রাজনৈতিক দলের নেতারা যে একেবারে সুফি দরবেশ মসজিদ বানিয়ে খালি ইমামতি করেন তা তো না, ওনাদের ইনভলভমেন্ট আছে। রাজনৈতিক দলের অনেককে আমরা জানি, অনেক এমপিকে আমরা চিনি, আপনিও চেনেন, সবাই জানে। এমপি হওয়ার আগে, রাজনীতির নেতা হওয়ার আগে তিনি কি ছিলেন, এখন তিনি কে হয়েছেন। আঙ্গুল ফুলেগুলো কলা গাছ তো না, বট গাছ, আরো বড় বড় মোটা গাছ। সাংবাদিকদের একটু দেখবেন না, সাংবাদিকের মধ্যে আছে, আমি অবশ্যই আমি দেখি না, আমি সবাই বলি, আমি তো বেসিক্যালি একজন রাজনৈতিক কর্মী, আমি সাংবাদিক এখন পরিচয় দেই।
একটা কলমের খোসায় কিভাবে মিডিয়ার মালিক হয়ে যান, কিভাবে শত কোটি টাকার মালিক হয়ে যান, কিভাবে ব্যাংকের মালিক হয়ে যান, আমরা জানি আমি না। বলছি তো এটা সত্যি তো। শুধু রাজনীতির দোষ হয়? এটাও তো সারা সত্যি। জীবন তার রাজনীতি করে, না, তার কি না, পায়? আমি রাজনীতির দল তো খালি দূর দিয়ে সাংবাদিকদের মধ্যে তো আছে, বলেন। আমি অস্বীকার করছি না, এটা আপনি বলেই ফেললেন। আপনি বলেই ফেললেন ক্ষমতার সঙ্গে জড়িত সাংবাদিকতার আগে সে সাংবাদিক না, সাংবাদিকতা এখন দলীয় লোক, দলীয় কর্মী, দলীয় ক্যাডার। কেউ বিএনপির সাংবাদিক, কেউ আওয়ামী লীগের সাংবাদিক। যখন যে দল ক্ষমতা থাকে সে দলের সাংবাদিক এই সুবিধাগুলো গ্রহণ করে। বাড়ি আগে কজন সাংবাদিকের ঢাকা শহরের রাজধানীতে বাড়ি ঘর ছিল, গাড়ি বাড়ি ছিল, এখন সব জায়গাগুলো বলতে নেই। আমি অবশ্যই এটা আপনার সঙ্গে এগ্রি করি, একমত পোষণ করি। এই প্রফেশনের মধ্যে যারা আছেন এখানেও ওই তো বাড়ি গাড়ি, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা মালিক, আগে চাকরি করতেন এখন মালিক খারাপ হয়ে না, যাচ্ছেন। আমি কি খারাপ না, মনে খারাপ করি না, না, সে নিজে হয়ে যাচ্ছে। অন করে এটা আছে। কিন্তু রাজনীতিবিদদের কথা যেটা বলছি, এই যে রাজনীতিবিদ, এই যে সংসদে প্রেসিডেন্ট বলেছেন, প্রধান বিচারপতি বলেছেন, আমাদের বর্তমান সংসদে ফিরোজ ভাই আপনি তো নিশ্চয়ই আপনি তো সংসদে আছেন, আগে হচ্ছে আপনি রাজনীতি করেছেন, আপনি তো মূলত একজন কেরিয়ার রাজনীতিবিদ, অন্যদের মতো উড়ে এসে জুড়ে বসেন নাই, নমিনেশন কিনে আপনি এমপি হন নাই। 66% বলা হচ্ছে যে এরা অরাজনৈতিক লোক, ব্যবসায়ী বা বিভিন্ন প্রফেশন থেকে এসে এরা এমপি হয়েছে, এবং এমপি কিভাবে হয় সেটা আমরা জানি। ফলে এরা গিয়ে খারাপ কাজ এরা করেই প্রকৃত যারা রাজনীতিবিদ এদের দুর্নাম করে, এদের উপরে যখন এদের সমালোচনা করে, মানে এরাই বোধ রাজনীতির সবকিছু। কিন্তু এদের বাইরেও যে রাজনীতিবিদ আছে, এর বাইরেও যে সিনসিয়ার ডিভোটেড দেশপ্রেমিক বহু রাজনীতিবিদ বিভিন্ন রাজনৈতিক দলে আছে, এরাও এদের দুর্নামের অংশীদার হয়ে যায়, এদের উপর দুর্নামটা রটে। তা আমি আবার বলছি না যে সব যাদের একেবারে টার্গেট করে এগুলো করা হয় ওরা এটার সঙ্গে দায়ী, আমি এটা বলছি না। এখন রাজনীতিবিদের সবার এখনকার রাজনীতি, আমি এখনকার রাজনীতির কথা বলছি। এখন আমার অভিযোগ আছে রাজনীতি এখন যেভাবে চলছে বড় বড় রাজনৈতিক দলগুলোর, আগে এই রাজনৈতিক দলগুলোই যেমন আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আমলের যে আওয়ামী লীগ, আমি মনে করি না এখন বঙ্গবন্ধুর আমলে সেই আওয়ামী লীগ আছে। ইভেন বিএনপি, জিয়াউর রহমানের আমলে যে বিএনপি ছিল, আজকে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, সেই বিএনপি নেই। এখন এই দলগুলোতে নীতি নির্ধারণে, সিদ্ধান্ত গ্রহণের মূল জায়গাগুলোতে ক্যারিয়ার পলিটিশিয়ানদের কোনো ভূমিকা নেই। টু মেক দি কমিটি অর্নামেন্টাল, টু মেক দি ক্যাবিনেট অর্নামেন্টাল, কিছু অতীত রাজনীতির ক্যারিয়ার আছে এগুলোকে সাজিয়ে রাখা হয়, শোকেজে সাজিয়ে শোকেজে ড্রয়িং রুমের সৌন্দর্য বাড়ানোর মতো, কিন্তু এতে কোনো ভূমিকা নাই। এবং ভূমিকা যারা পালন করছেন রাজনীতিতে, কখনো তারা জনগণের সঙ্গে ছিলেন না, জনগণের প্রতি কখনো তাদের কমিটমেন্ট ছিল না। এরা গাছের উপরেরটা খেয়েছেন, মাঝেরটা খেয়েছেন, এখন তলারটাও তারাই খাচ্ছেন। তো এরা সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতে থাকায় আজকে এই রাজনীতির সঙ্গে নানা পার্লামেন্টে, বিশেষ করে পার্লামেন্টে, সরকারে এবং বিভিন্ন সরকারের সুযোগ সুবিধার জায়গাগুলোতে রাজনীতিবিদের পরিচয়টা ব্যবহার করে এমন কিছু লোক আছে, সব যখন আমি খালি বর্তমান ক্ষমতাসীন দরকার সরকারের কথাই বলছি, এর আগে যারা ক্ষমতায় ছিলেন এখন সবার যে তালিকা বের করা হয়, দেখা হয় একই জিনিস দেখা যাবে যে ক্যারিয়ার পলিটিশিয়ানসরা ড্রাইভেন আউট। এখন মূল রাজনীতি যে মূল ধারাটা এখানে নাই, এদের অবস্থান নাই, দুর্বল। এবং এই কারণেই আজকে রাজনীতির নামে কিছু কিছু লোক এমপি হয়ে, এমনকি মন্ত্রী হয়ে, আপনি এটা কি বলবেন, এই যে এমএলএস কি, এমএলএস তো চাকরি, এমপি মন্ত্রীরা অভিযোগ শুনে রাস্তায় লেখা হয় 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা বলে ঘুষ নেয়। আমি একটা প্রশ্ন নিয়ে যেমন সুভাষ সিনহার কাছে আসছি, একটা প্রশ্ন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো সুভাষ সাহেবের কাছে, আমি ময়মনসিংহ থেকে বলছি, মোহাম্মদ আব্দুল মালেক। জি বলেন। যেমন জাহাঙ্গীর কবির নান্নু সাহেব, ওই যে মাননীয় এমপি সাহেব খুন হইলেন, উনি যে কালকে সকালে সাংবাদিকদের বললেন যে এটার লোকে জামাত, শিবির এবং বিএনপি জড়িত, তারা যদি এত বড় মাছের নেতা এরকম বলে, সেই ক্ষেত্রে পুলিশ কি রিপোর্টটা দিব? কি তাদের কথার উপরে রিপোর্টটা দিব, নাকি পুলিশ তদন্ত করে যেরকম ওইটাই দিব? জি ধন্যবাদ আপনাকে। যেহেতু রাজনৈতিক দলের নেতারাই আগে বলে ফেলেছেন এবং পুলিশ আজকে বলেছেন যে আমরা সেদিকে সন্দেহ করে এগোচ্ছি, আবার এটাও বলেছেন যে জেলা পরিষদ নির্বাচন, এটা নিয়েও আবার কথা, বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেলে পুলিশ এগোচ্ছে। তো যেটা উনি বললেন, কি বলবেন আপনি এই বিষয়ে? না, আমি যে প্রশ্নকর্তার আরেকটি বিষয়, আমি একই দিনে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে খুলনায়, আরেকজন আওয়ামী লীগের আরেকজন নেতাকে গুলি করে মারার চেষ্টা হয়েছে, সেটা একজন পথচারী নারী নিহত হয়েছেন একই দিনে। কি দুঃখজনক ঘটনা। মানে প্রশ্নকর্তার যে প্রশ্নটি, এটা খুবই স্বাভাবিক প্রশ্ন।
যেমন রাজনীতিবিদরা যখন কোনো জায়গায় কোনো বক্তব্য দেন, কারণ এখন গণমাধ্যমের যে বিস্তৃতি, সে কারণে এখন যে কোনো একটি কথা বললেই সেই কথাটা কিন্তু আকাশে বাতাসে ছড়িয়ে আসে। আগে একটি পত্রিকা যখন গোপালগঞ্জে কাজী ফিরোজ রশিদ ভাইয়ের জেলায় যেত, বাংলার বাণী যেত পরের দিন বিকেল 5টার সময়। এখন তো সেই অবস্থা নাই, এখন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। রাজনীতিবিদরা কথা তো সবসময় কি এরকম বলতেন কিনা সেই ব্যাখ্যায় আমি যাব না, কিন্তু এখন অনেক সংযত হওয়ার প্রয়োজন হয়েছে। যেমন পুলিশ কিন্তু 5টি কারণ চিহ্নিত করে এগোচ্ছে। এক হচ্ছে, পুলিশ বলছে জেএমবি কিংবা জঙ্গিদের পরিকল্পনা ছিল কিনা, পারিবারিক কিনা, জামাত শিবির চক্রের হামলা কিনা, রাজনৈতিক প্রতিপক্ষ এর মধ্যে আছে কিনা, পারিবারিক শত্রুতা আছে কিনা, এবং সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে কোন রকম ঘটনা আছে কিনা। অর্থাৎ পুলিশ কিন্তু, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের মতো করে এগোচ্ছে। আমি প্রশ্নকর্তার সাথে একমত যে যত সংযত আচরণ করা যায়, কেননা এই কথাগুলো বলবার সুযোগ এসে যায়। না তখনই তো পুলিশের কাছে এই বিষয়টি আসে যে পুলিশ যেহেতু রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না বিভিন্ন অনেক ক্ষেত্রেই, যার কারণে যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে এরকম, তখন তো পুলিশ অনেক সময় সেই ফরমাইশি তদন্তও হতে পারে। এই আশঙ্কাটার কথাই আছে। আমি যোগ করে ওনার সঙ্গে একটা বাক্য, সেটা হচ্ছে ধরেন যে কোনো রাজনৈতিক নেতা এরকম ঘটনা একটা স্পেসিফিক নাম বললেন যে অমুকে করেছে, অত সত্যি সত্যি ওই লোকটাই করেছে, পরবর্তীকালে তদন্তে হয়তো বেরিয়ে আসতো ওই লোকটাই করেছে, কিন্তু এটা বিশ্বাসযোগ্যতা থাকে না। যেহেতু রাজনৈতিক নেতা দায়িত্বশীল লোক বলেছেন ওই লোকের কথা, পুলিশের জন্য এটা করেছে, তখন মানে যেটা বলা হয় তখন বলা হয় ফরমাইশি তদন্ত। রাজনীতিবিদদের আসলে মানে সংযত আচরণ করা উচিত। আমি জিল্লুর রহমান সাহেব তিনি যখন 1-11 সময় ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে তিনি যাচ্ছেন, তেমন সময় তার প্রতিটা বাক্য ছিল খুব মাপা মাপা এবং খুবই সংযত আচরণ করেছেন। এবং তার দলের ভিতরের অনেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধে, তখনও তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার বিরুদ্ধে এই কথাটা বলা হয়েছে। এখন আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা এবং মন্ত্রী আছেন, খুব গুরুত্বপূর্ণ নেতা, তার উদ্যোগে দিয়ে একজন সাংবাদিক যখন প্রশ্ন করলেন আইবি টাওয়ারে, তিনি বললেন, দেখেন ওই একজন, ওই যার নাম বললেন, তিনি কিন্তু একদিনে তৈরি হননি, দীর্ঘ 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার তার সাথে আছে। তার স্ত্রী এখন গুরুতর অসুস্থ, অতএব তার মন এখন উতলা। অতএব তিনি এখন যে কথাটি বলছেন, যে রাগের কথাটি বলছেন, সে বিষয় নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। অতএব আমাদের কিন্তু এই দৃষ্টান্তগুলো সামনে আছে। অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের যে আচরণ, যে কথাবার্তা, যেহেতু সবাই এটাকে অনুসরণ করে এবং এটা দিকে এগিয়ে চলে, অতএব সেটার ব্যাপারে সংযত থাকা উচিত। রাজনৈতিক দলের দেখুন যে কত দুঃখজনক ঘটনা, আমি খুব কষ্ট পেয়েছি যে যেই ছেলেটি গুলিবিদ্ধ হয়েছিল, সৌরভ, সাদাত হোসেন সৌরভ, এমপি লিটনের গুলিতে, জি, সে গতকাল সাংবাদিকদের বলেছে যে কাঁদতে কাঁদতে বলেছে যে আমি বিচার চেয়েছি কিন্তু আমি তার হত্যাকাণ্ড চাইনি। এবং সে কালকে 1 জানুয়ারিতে যে বইয়ের উৎসব, সেই উৎসবে সে যায়নি। মানে এই সমস্ত ব্যাপারগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ হওয়া দরকার। এবং আমি এখনো দৃঢ়তার সাথে বলি, আমরা তিনজনই অন্তত একমত, আপনিও একমত, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কম্পিটেন্সি নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট সব মিলে বিবেচনা করে আপনি বলতে চাচ্ছেন তারা কোনো কোনো ক্ষেত্রে কম্পিটেন্ট, কোনো কোনো ক্ষেত্রে রহস্যজনকভাবে ব্যর্থ, এবং নানা কারণে নানা বিষয়ের কিন্তু এর মধ্যে ইনভলভমেন্ট আসে, এবং যে কারণে অনেক কিছুই বিচার বিশ্লেষণ করে সময় লেগে যায়। আপনি দেখেন, আমি উল্লেখই করব সিলেটের রাজন এবং খুলনার রাকিব, এই দুটো শিশু হত্যাকাণ্ডের সময় যত দ্রুততার সাথে এটার ফয়সালা হয়েছে, রায় হয়েছে, গত বছর 50টা শিশু হত্যাকাণ্ডের কিন্তু বিচার সম্পন্ন হয়েছে, 50টা, একটা দুটো না। এইগুলো কিন্তু নজরে আসে না যখন এরকম ছোট ছোট ঘটনা বড় বড় মানে রূপ নিয়ে আসে। এই জন্য এই ঘটনাগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। আমি এখনো মনে করি, আমি দায়িত্বহীনভাবে মনে করি, এই সে 1989 সালে সে গোলাম আজমের জনসভা ঠেকিয়ে দিয়েছিল, তারপরে এই যে জামাতের যে তাণ্ডব সে ঠেকিয়ে দিয়েছিল এই সরকারের আমলে, এইটার কারণে সে টার্গেটেড হয়েছে, এইটা অন্তত বলাই যায়। এখন আমি একটু অন্য প্রসঙ্গে আসি, যেটা নির্বাচনের বিষয়ে সিরাজ ভাই বলতে চেয়েছিলেন বলে পরে আলোচনা করব। তো এই প্রসঙ্গে আপনাদের দলের প্রসঙ্গে আসি। গতকালকে আপনাদের দলের যে এটা হয়ে গেল, সেখানে আপনাদের দলের দুই প্রধান নেতাই, চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান,
ঐক্যবদ্ধ বা জোটবদ্ধ ভাবে নির্বাচনের কথা বলেছেন অতীতে বারবার এইভাবে নির্বাচন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আগামীতে একা নির্বাচন করবেন। তো এই বিষয়ে যদি আপনি বলেন কিছু। দেখেন, জাতীয় পার্টি একটি বৃহত্তম রাজনৈতিক দল। এদেশের সবাই আপনারা স্বীকার করবেন, আমাদের অস্বীকার করার কিছু নেই, এটা বাস্তব যে প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি আর এর বাইরে কি বলা যায়, গাছপালা নদী নালা সবই জাতীয় পার্টির বিরুদ্ধে করেছিল 90 সালের। কিন্তু আমরা একা 90 সালে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছি। খুব ক্ষমতা হস্তান্তর করার পরে আমাদের ধারণা ছিল যে একটি নির্বাচন হবে, সেখানে একটি লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো। ঠিক আছে, মানুষ আমাদের একদম প্রত্যাখ্যান করেছে। প্রত্যেকটি দল, প্রত্যেকটি মত, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, পেশাজীবী, সুশীল সমাজকেও বাদ নেই। তার মধ্যে আমাদের একটি রাজনীতি করতে দিক, আমরা অন্তত নির্বাচনটার দ্বারাই গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুক মানুষ। মানুষের কাছে যাই হয়তো ভোট দেবে না, কিন্তু দেখা গেল যে আমাদের সেই অধিকার দেওয়া হয় নাই। শাহাবুদ্দিন সাহেব আসলেন, তো সেই নির্বাচন আমরা 35টি আসন পেয়েছি, আমি বলতেছি। তারপরে প্রমাণ হয়েছে যে আমরা একটি বড় রাজনৈতিক দল, কিন্তু সেই বড় রাজনৈতিক দলের অবস্থা থেকে আপনারা এখন কোন অবস্থায় আছেন? সেটা রাজনৈতিক কংগ্রেসের অবস্থাও দেখেন, এক সময় একভাবে সবাই সবসময় থাকে না। তার তো এই নয় যে আমরা বিলীন হয়ে গেছি। আমরা আজকে আবার প্রমাণ করতে চাচ্ছি যে বর্তমান দেশের যে অবস্থা, তাতে জাতীয় পার্টি একটি রাজনীতির ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। কারণ এটা আমরা ছিলাম না। রাজনীতি একটা কৌশলে, রাজনীতি একটি ফ্যাক্টর, কিন্তু কি একা হিসাবে ফ্যাক্টর না কারোর সাথে আমি বলতেছি না, একাও ফ্যাক্টর হতে পারি কখনো কখনো। চন্দ্রশেখর 40টা আসন নিয়ে ভারতের শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন। অর্থাৎ আমাদের সামনে একটি সময় ছিল যখন বিএনপি এবং আওয়ামী লীগ একদমই সমান সমান ভোট, আমাদের সবকিছু ছিল, তখন আমরা অনেক কিছু নিতে পারতাম, আমরা পাইনি। সেই কৌশলে খেলায় আমরা হেরে গিয়েছি, পিছিয়ে কোথায় যাব না। তা আমরা এই 2000 লাস্ট ইলেকশন যেটা হলো, এই নির্বাচনটা 5 জানুয়ারি নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম। এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু একটি কথা স্পষ্ট বলতে চাই, কারোর সাথে আমাদের কোনো আন্ডারহ্যান্ড ডিল হয় নাই, এমন কোনো গোপন চুক্তি হয় নাই যে আমরা ইলেকশন যাব না, আপনি যাবেন না তো আমরা যাব না, আপনি গেলে আমি যাব, এই ধরনের কোনো চুক্তি হয় নাই। আমরা একটা রাজনৈতিক দল, আমাদের কৌশল থাকবেই। আপনি দেখবেন ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক, ফিল্ডিং সাজানো হয়, কিন্তু যাকে দিয়ে আপনি গোলটা দিবেন তাকে এমনভাবে সবাই ঘিরে ধরে, আরেকজনকে দিয়ে কিন্তু গোলটা দেওয়ানো যায়। সেই জন্য আমরা শেষ পর্যন্ত নির্বাচনে এসেছি। আমরা প্রমাণ করছি যে এই কৌশলে খেলা, রাজনৈতিক এবং যুদ্ধ, এখানে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, সন্ধিও করতে হবে, না হলে রাজনীতিতে তাই করতে হবে। আপনি যদি আপোষহীন হন যে না আমরা যুদ্ধক্ষেত্রে শেষ বুলেটটা পর্যন্ত যুদ্ধ চালিয়ে দেবো, আপনাকে জীবন দিতে হবে। যখন আপনি দেখবেন যে আপনার ট্রুপস নিয়ে আপনি ঘিরে ফেলেছে, আপনাকে পরাজয় অবশ্যম্ভাবী, আপনাকে সারেন্ডার করার উপায় নেই। পাকিস্তান যা করেছিল, তা আমরা মনে করছি যে আমাদের সব জায়গায় আপোষ করে চলতে হবে। আর 90-তে আপোষ করেছি, আমাদের কোনো জায়গায় পোস্টার দেন নাই। কারাগারের থেকে আমরা নির্বাচন করেছি, তাই জাফর সাহেব কারাগারের থেকে একটা পোস্টার দিতে আপনার এলাকার, সে পাশ করেছে। কত অপবাদ তার বিরুদ্ধে। আমি এখন একটি কথা বলতে চাই আজকে, উনি তো নেই, জাফর ভাই আমার খুব প্রিয় নেতা ছিলেন। আপনি বলেন যে রাজনীতিবিদদের তালিকা প্রণয়ন করুক, জাফর ভাইয়ের মধ্যে এমন কোনো কথা নেই, আমি বলবো না, উনি প্রয়াত নেতা আমার, যে না বলা হয়েছে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কি আছে তার একটা খণ্ড বাড়ি, ফ্ল্যাট সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, একটা ফ্ল্যাট আছে ঢাকা শহরে, এইটি তার সম্পদ। কত আন্দোলন সংগ্রাম কিনে করছে কাজী জাফর সাহেব, একটি নাম। কিন্তু কিছু মনে করেন না, তার বাইরে আমরা কি দেখি এখন রাজনীতিবিদদের বা সাধারণ মানুষের। অথবা রাজনীতিবিদদের নিয়ে আলোচনা সমালোচনা করা খুব সোজা। এখন আমরা কালকে যে মহাসমাবেশটা করলাম, আমরা প্রমাণ করলাম যে জাতীয় পার্টিকে যত যাই চেষ্টা করেন, 26 বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে, ধ্বংস করার প্রচেষ্টা হয়েছে, কিন্তু ধ্বংস করতে কেউ পারে নাই। কালকে জনগণ বুঝাই দিয়েছে জনগণ হচ্ছে মূল শক্তি। আমরা কিন্তু বারবার জনগণের কাছে গেছি, জনগণ কালকে যাচ্ছে যে আমরা জাতীয় পার্টির পিছনে আছি। সেই জন্য আমাদের নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন
আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে করবে। আমরা বারবার বলছি আমরা 300 সিটে একভাবে করব, এককভাবে। এখন নির্বাচন আসুক, তখন কি কৌশলকে নেয়, কোন দল তার মানে কিভাবে ফিল্ডিং করে। এটাই শেষ কথা না। কোন রাজনীতি যুদ্ধক্ষেত্রে শেষ কথা তো হয় না। আমার যেটা মনে হয় ফিরোজ ভাই তো ওনার একটা অবস্থান আছে, উনি ওই দল তাহলে কি এটা কি 90 সালে যে কথাটি ওনারা বলেন না, রাজনৈতিক কথাবার্তা এখানে যখন রাজনীতি একেবারেই রাজনৈতিক কর্মকাণ্ড বলতে বা রাজনীতির কোনো উত্তাপ নেই, ইয়ে নেই, আমাদের বিএনপি চেয়ারপারসন বলেছেন সময় হলে আন্দোলন, তো রাজনীতির এটা কি তাহলে একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা? না, জাতীয় পার্টির কথা যেটা প্রসঙ্গ আসলো, জাতীয় পার্টি কথাই বলছি না, সে জাতীয় পার্টির আগামীতে লেভেল প্লেইং ফিল্ড তো সেটা ওনাদের দাবি পাননি, কিন্তু জনগণের পক্ষে তো দাবি ছিল ওই নির্বাচন শাহাবুদ্দিন সাহেব জাতীয় পার্টিকে ফেভার করেছে তাদেরকে নির্বাচন করতে দিয়ে। যে অবস্থায়, যে পরিপ্রেক্ষিতে, যে অভিযোগের ভিত্তিতে এরশাদ সরকারের পতন হয়েছিল বা ক্ষমতা ছেড়ে বাধ্য হয়েছিলেন, ওই অবস্থায় পৃথিবীর কোথাও কোনো একটি এরকম সরকারকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ দেওয়ার নজির খুব কম আছে, বরং সেই অভিযোগ আছে। কিন্তু তারপরও ওনারা যে যৌথ এই যে মিলেমিশে নির্বাচন করে, আমার মনে হয় অন্যের সাথে মিলে জোটবদ্ধ নির্বাচন করে জাতীয় পার্টি লাভবান হয়েছে। এরশাদ সাহেব তো 2014 সালের নির্বাচন বর্জনের পক্ষে ছিলেন। বিএনপির সাথে ওনার ফিরোজ ভাই জানেন এগুলো সমঝোতা হয়েছিল। অসুস্থ হয়ে তিনি সিএমএইচে গেলেন, ওনার চিকিৎসার জন্য ডাক্তার না পাঠিয়ে র্যাব পাঠানো হলো। তো এখন তার পরবর্তীকালে ঘটনা আস্তে আস্তে কেমন করে পরিবর্তন হলো, উনি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেললেন সব, ওনার ভাইটে সবারটা প্রত্যাহারিত হয়ে গেল, ওনার 2 জায়গায় থেকে গেল, এক জায়গায় প্রত্যাহার হলো, আর 2 জায়গা থাকলো। রংপুরে উনি জিতলেন। ঢাকায় যে কনস্টিটিউশনতে আসন্ন নির্বাচন করলো, অনেকের ধারণা ওনার জিতার কথা ক্যান্টনমেন্ট এবং ওই এলাকায়, সেখানে এমন এক লোকের কাছে ওনাকে হারিয়ে দেওয়া হলো, এটা হাস্যকর। এগুলো করা হয়েছে। তো আমার মনে হয় তারপরও উনি কৌশলে, ইয়েস, রাজনীতি কৌশলের খেলা বটেই, এবং সেই কৌশলে এরশাদ সাহেব জিতেছেন। জাতীয় পার্টির যারা তার সঙ্গে আছেন তারা অবশ্যই কৌশলের রাজনৈতিক খেলায় জিতেছেন। তাকে নিয়ে তার বিরুদ্ধে যারা আন্দোলন করছে, লড়াই করেছে, স্বৈরাচার 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 বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলেছে, তারাই আবার তাকে পক্ষে নেওয়ার জন্য টানাটানি করে। আপনি আরেকটা কথা বলছিলেন যে ইসি গঠন নিয়ে আপনি একটু কথা বলতে চাইছেন। এখানে আমি একটু আপনাকে বলি যে ইসি গঠন নিয়ে যখন আমরা আলোচনা করছি, কিন্তু ভোটের ফল গ্রহণ করার মানসিকতাই তো আমাদের রাজনৈতিক দলের মধ্যে গড়ে ওঠেনি। সর্বশেষ নারায়ণগঞ্জ নির্বাচনের যে বিষয়টি আমরা দেখলাম গতকাল, এই বিষয়ে আপনি একটা আপনার লেখাতেও লিখেছেন যে মানে জিতলে ভালো নির্বাচন হয়েছে, হারলে নির্বাচন, যেটা গয়েশ্বর চন্দ্র রায় এটা বলেছেন, দুটো নির্বাচন ফেয়ার, ফল আনফেয়ার নাকি, এটা হচ্ছে, এটা নেতারা বলেন, কিন্তু জনগণ যদি গ্রহণ না করে, যেমন 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে কিন্তু জনগণও বলছে, এবং যারা এখন ক্ষমতা আছেন তারাও, সে প্রধানমন্ত্রী নিজেই তো স্বীকার করলেন ওই দিন যে আগামী নির্বাচনটি প্রশ্নবিদ্ধ আমি চাই না, অর্থাৎ গত নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিল, পরোক্ষভাবে উনিও স্বীকার করলেন। তো এটা জনগণ যখন বলে তখন সেটা মানতে হয়, আর জনগণ যদি বলে না এটা গ্রহণযোগ্য। বিএনপির মতো বড় রাজনৈতিক দল যখন নারায়ণগঞ্জের ঘটনার পরে, নারায়ণগঞ্জের নির্বাচনের পরে এই ধরনের কথা বলে, জনগণের তাদের এই ওপিনিয়নকে গ্রহণ করে না, এটা বিরুদ্ধে বলে যে মিথ্যা বলছে, ঠিক বলা না, জনগণকে অপমান করা হচ্ছে। যে জনগণ 1 লক্ষ ভোট পেয়েছে নারায়ণগঞ্জে বিএনপি, 96,000 প্লাস, অলমোস্ট 1 লাখ। তো নারায়ণগঞ্জে আপনি গত 4 নির্বাচনের পার্লামেন্ট নির্বাচন হিসাবে যে এলাকাটাতে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেখানে বিএনপি ভোট অ্যারাউন্ড 1 লাখ, এরকমই। সে অর্থাৎ তাদের কোর ভোট যেটা, সেই কোর ভোটটা পেয়েছে। তাদের সংগঠনে নারায়ণগঞ্জে চাঁদাবাজ, তোলাবাজ, ধান্দাবাজ, তদবিরবাজ, এদের দিয়ে তো আর দল হয় না। তো দলকে ওনারা এখন ওরকম করে ফেলেছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন, সেই তুলনায় বিএনপি অত্যন্ত দুর্বল সংগঠন। আওয়ামী লীগ যাকে নমিনি করেছে তাকে বলা আইকন নারায়ণগঞ্জে, তাকে অন্তত সিটি কর্পোরেশন মেয়র পদে হারানোর কোনো ক্যান্ডিডেট নেই। তো এখন তার বিরুদ্ধে ইলেকশন করে 1 লক্ষ ভোট পাওয়া, তারপরে যদি বলে যে এই নির্বাচন ফেয়ার হয়নি, এই কথাটাই আনফেয়ার, কথাটাই ফেয়ার না। তো এটা জনগণ কিন্তু সেভাবে নিয়েছে। নারায়ণগঞ্জের জনগণও এবং সারা দেশের মানুষ যারা নির্বাচন দেখেছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন প্রত্যক্ষ করেছি, দেখেছি, আমার চোখে
আমি অন্তত এর আগে নির্বাচনগুলো সবগুলো বলি লিখেছি, কিন্তু এই নির্বাচনে কোথাও জি। আনফেয়ার সব জায়গায় বিএনপি আমি এজেন্ট ছিল, সুভাষ সিংহের এজেন্ডা কাছে আসি। শেষ পর্যন্ত জি। ছিল, কাজে এটা ঠিক হয়নি। তো আমি একটা শেষ করি যেটা, যে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে রাষ্ট্রপতি যে উদ্যোগটি নিয়েছেন, আমার যেটা মনে হয় এই উদ্যোগ সবার কাছে 100% গ্রহণযোগ্য হবে না। ছাড় পত্র মানে কিছু ছাড় দিয়ে কিছু গ্রহণবাজের মধ্য দিয়ে সবার কাছে মেনে নেওয়ার মতো একটা নির্বাচন কমিশন গঠিত হবে। কারণ আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা সংকট আছে, আগামী নির্বাচন যদি বয়কট করে তাহলে নির্বাচন কমিশন নিবন্ধন সংকটে পড়বে তারা। আর তাছাড়া দলের নির্বাচনমুখী দল তো জি। আপনি এই যে নির্বাচন কমিশন গঠন, আমি সুভাষ সিংহের কাছে আছি, নির্বাচন কমিশন গঠনের চেষ্টা চলছে, একটা ভালো দিক, ভালো উদ্যোগ। একই সঙ্গে আমরা দেখি রাজনীতিকে একটা সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এমপি লিটনের হত্যাকাণ্ড। তো গোটা বিষয়টিকে আপনি কিভাবে আমি evaluate করবেন? 2016 সালের দুটো গুরুত্বপূর্ণ ঘটনা যদি আমি দর্শকদের সামনে উপস্থাপন করি। একটি হচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আমি বেশ কয়েক জায়গায় বলেছি আমরা এই নির্বাচনকে নিয়ে যাব সেই নির্বাচনের কাছে, যে নির্বাচন আমরা চাই। দ্বিতীয়ত নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো বঙ্গভবনে তাদের আলাপ আলোচনায় লিপ্ত হয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। জি। এত কিছুর পর এবং একই সঙ্গে রাজনীতিতে এই সন্ত্রাস যে মানে এমপির উপরে হামলা, এই যে, এমপিকে হত্যা, তার মানে কি একটি অশুভ শক্তির যে অশুভ চেষ্টা শক্তি সেটাও কিন্তু চলছে। ঘাপটি মেরে থাকে, এবং তাদের যে কালো মাকড়সার জাল তারা বিস্তৃত করে, এটা খুব স্পষ্ট। আমি একটি মানে বিষয় উল্লেখ করছি, যেহেতু কাজী ফিরোজ রশিদ ভাই এখানে উপস্থিত আছেন এবং তিনি খুব ভালো করে জানবেন ঘটনাটি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট না অনেক সময় অনেক পরিবর্তন ঘটে। 1976 সালে ফেব্রুয়ারি মাসে, তিনি খুব জানবেন বলে আমি বলছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একটি অমর একুশে উদযাপন কমিটি হয়েছিল, নাগরিক কমিটি। সেই কমিটি যেটা বঙ্গবন্ধুর পক্ষে ছিল, সেই কমিটির আহ্বায়ক ছিলেন কবি জসিমউদ্দিন, আর সদস্য সচিব হয়েছিলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস। এবং তার 4 দিনে এবং সদস্য সংখ্যা মাত্র ছিল 69 জন। জি। এবং তার শেষ করতে হবে। আমি শেষ করছি, তার বিপরীতে যে 2 দিন পরে যে কমিটি হয়েছিল, সেই কমিটির সদস্য সংখ্যা ছিল 1993। অর্থাৎ বঙ্গবন্ধু মৃত্যুর পরে যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি কিংবা ওই বিরুদ্ধ পক্ষের যারা নাগরিক কমিটিতে যারা সিগনেচার করেছিল, তাদের অনেকেই কিন্তু এখন আমরা বিভিন্ন রকম বঙ্গবন্ধুর পক্ষের মানুষ হিসেবে দেখি। বাংলাদেশের পরিস্থিতি মানে খুব জটিল। প্রতিক্রিয়াশীলরা সুবিধাজনক আমি আর বেশি খোলসা করলাম না, কারণ এটা ফিরোজ রশিদ ভাই নিশ্চয়ই বুঝছেন আমি কি বুঝতে চাইছি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়। 5 জানুয়ারি নির্বাচনের 2 দিন আগে পরিস্থিতিটা এমন হয়েছিল যে আওয়ামী লীগ দেখলেই মানুষ টেনে বের আমি করে যাচ্ছে। রাজনীতিবিদ দিয়ে শেষ করব, শেষ একেবারে এক আমি একদমই সেন্টেন্সে বলতে মানে চাই, দেখেন, প্রতিক্রিয়াশীলদের 2014 পরাস্ত সালে করে যদি এই নির্বাচন আমরা না করতাম, জি, তাহলে কি হইতো? এই পদ্মা ব্রিজ হতো না, 14,000 মেগাওয়াট বিদ্যুৎ পেতেন না, মেট্রো রেল হতো না, এই যে বিশাল উন্নয়নের ধারে কাছে দেশ যেত না, এটা নৈরাজ্যের দিকে যেত। আমরা নির্বাচন করছি দেখি এটা হচ্ছে কি, এটা নির্বাচনে আসাটা সমস্ত দেশপ্রেমিক সংগঠনের দায়িত্ব, কর্তব্য। কে জিতলো কে হারলো আমি সিংহাসনে পাবো না দেখে ইলেকশন বয়কট করবো এবং ইলেকশন করতে দেবো না, এইটা কখনো কোনো সংবিধানে এলাও করবে না। আপনি না আসলে যদি একাও আওয়ামী লীগ করতে 300 সিটে এবং আওয়ামী লীগের প্রতিপক্ষ নিয়ে করতে হয়, যে এখন জেলা পরিষদ হচ্ছে, তার তো একটা নির্বাচন হয়ে যেত। অতএব এই সমস্ত বইলা আমাদেরকে বিতর্কিত করে লাভ নাই। বিতর্কিত নির্বাচন আমি 100 বার আপনার সাথে এখানে বিষয়ে আলোচনা করতে পারি, 1 ঘন্টা বাড়াই দেন। এই নির্বাচনটা সংবিধান দিয়ে কোথাও বিতর্কিত ছিল না। আপনি আসনের দিকে বিতর্কিত হবে, আর আপনি আসলে এই সবচেয়ে ভালো নির্বাচন হবে, এইটা হতে পারে না। আমি পাল্টি পাঠাবো না, আমি টাকা দিয়ে চেষ্টা করবো। আপনি যদি আমার প্রতিপক্ষ না হন, আমি টাকা দিয়ে নির্বাচনের পার্লামেন্টের মেয়াদ শেষের 90 দিন আগে বা পরের নির্বাচনের যে বিধান, 90 দিন পরের বিধানটা যদি কার্যকর করা যেত, তাহলে চেষ্টা করা যেত। সংবিধান লঙ্ঘিত হইতো, সংবিধান লঙ্ঘিত হইতো, তাহলে গণতন্ত্র থাকবে না। আমরা এখানে শেষ করি। ভাই, দুটো জিনিস সংবিধান রাখতে হলে গণতন্ত্র থাকবে না, আর গণতন্ত্র রাখতে হলে সংবিধান থাকবে না, দুটোকে রাখা যাবে না। আপনি আগে সংবিধানটা রাখেন, সংবিধানের মধ্যে থেকেই সংবিধান রাখলেই গণতন্ত্র আসবে। আমাদের আলোচনা কিন্তু এই নির্বাচনে আনবার জন্য বিএনপিকে
মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল সেই প্রস্তাব কিন্তু একেবারে ছিল কিভাবে হলে আপনি নির্বাচনে জি, আসবেন, না, right, আমাদের- সেটা আসে জি, এই আলোচনা ওর চলবে, পরে এই আলোচনা নির্বাচন চলবে, আসবে। এই আলোচনা চলবে, আরো আরেকদিন হয়তো চলবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা ধন্যবাদ।